से गुरुदेव और गुजरात की आत्मीयता का स्मरण करा रहा हूं। ये बार बार याद करना इसलिए भी जरूरी है क्योंकि ये हमें एक भारत श्रेष्ठ भारत की भावना से भरता है। ये दिखाता है कि अलग अलग भाषाओं, बोलियां, खान पान, पहनावे वाला हमारा देश एक दूसरे से कितना जुड़ा हुआ है। ये दिखाता है कि कैसे विविधताओं से भरा हमारा देश एक है, एक दूसरे से बहुत कुछ सीखता रहा है। साथियों, गुरुदेव के बड़े भाई सत्येंद्रनाथ टैगोर जब आईसीएस में थे तो उनकी नियुक्ति गुजरात में अहमदाबाद में भी हुई थी। रविन्द्रनाथ टैगोर जी अक्सर गुजरात आ जाते थे और उन्होंने वहां काफी लंबा समय भी बिताया। अहमदाबाद में रहते हुए उन्होंने अपनी 2 लोकप्रिय बांग्ला कविताएं बंदी ओ अमार और नीरोब रजनी देखो, ये दोनों रचनाएं की थी। अपने प्रसिद्ध रचना क्षुदित पाषाण का एक हिस्सा भी उन्होंने गुजरात प्रवास के दौरान ही लिखा। इतना ही नहीं, गुजरात की एक बेटी श्रीमती हटी सिंह गुरुदेव के घर में भी वो बहू बनकर भी आई थी। इसके अलावा एक और तथ्य है जिस पर हमारे विमेन एम्पावरमेंट से जुड़े संगठनों को अध्ययन करना चाहिए। सत्येंद्रनाथ टैगोर जी की पत्नी ज्ञानंदिनी देवी जी जब अहमदाबाद में रहती थी तो उन्होंने देखा कि स्थानीय महिलाएं अपने साड़ी के पल्लू को दाहिने कंधे पर रखती थी। अब दाएं कंधे पर पल्लू रहता था, इसलिए महिलाओं को काम करने में भी कुछ दिक्कत होती थी। ये देखकर ज्ञानंदिनी देवी ने आइडिया निकाला कि क्यों न साड़ी के पल्लू को बाएं कंधे पर लिया जाए। अब मुझे ठीक तो नहीं पता, लेकिन कहते हैं कि बाएं कंधे पर साड़ी का पल्लू उन्हीं की देन है। एक दूसरे से सीखकर, एक दूसरे के साथ आनंद से रहते हुए, एक परिवार की तरह रहते हुए हम उन सपनों को साकार सकते हैं जो देश की महान विभूतियों ने देखे थे। यही संस्कार गुरुदेव ने भी विश्व भारती को दिए हैं। इन्हीं संस्कारों को हमें मिलकर निरंतर मजबूत करना है। साथियों, आप सब जहां भी जाएंगे, जिस भी फील्ड में जाएंगे, आपके परिश्रम से ही एक नए भारत का निर्माण होगा। मैं गुरुदेव की पंक्तियों से अपनी बात समाप्त करूंगा। गुरुदेव ने कहा था, ओरे गृहो बाशी खोल द्वार खोल, लागलो जे दोल स्थोले जोले मोबो तोले, लागलो जे दोल दार खोल दार खोल। मैं फिर से দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি। শুনছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজকে একেবারে ভার্চুয়ালি একটি বক্তব্য রাখছিলেন বিশ্বভারতীর একেবারে শতবর্ষ উদযাপন যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান একটা ভার্চুয়াল বক্তব্য রাখছিলেন এবং সেখানে আমরা দেখলাম অনেক কথাই বলেছেন। তার মধ্যে গুরুজির সঙ্গে গুজরাটের সম্পর্কটা সেটা যেন আজকে আবার স্মরণ করিয়ে দিলেন এবং সেখানে বলার চেষ্টা করেছেন যে গুজরাটি বেটি তিনি কিন্তু এই গুরুজির পরিবারের বধূ হয়ে এসেছিলেন, বধূ হয়ে এসেছিলেন, এরকম একটা বলার চেষ্টা করলেন। অর্থাৎ এটুকুই বোঝানোর চেষ্টা করেছিলেন যে গুজরাটের সঙ্গে গুরুজির কি সম্পর্ক এবং তার যাতায়াত, সেখানে থাকা, সেখানে বসে লেখা, এই সমস্ত বিষয় উল্লেখ করে কোথাও যেন একটা এই বাংলার সঙ্গে গুজরাটের সম্পর্ক এটা তুলে ধরার চেষ্টা করলেন। এখন কেন তিনি এত কথা বললেন গুজরাট সম্পর্কে, সে নিয়ে অনেকে প্রশ্ন তুলছেন। বিশেষ করে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস তারাও প্রশ্ন তুলছেন যে এত কথা কেন গুজরাট সম্পর্কে বললেন। এখন তাদের উদ্দেশ্যে এটাও বলা যায় যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যখনই কোনো বক্তব্য রাখেন বিভিন্ন সময়ে, তিনিও কিন্তু আরও অন্যান্য রাজ্য থাকলেও তিনিও বারবার গুজরাট সম্পর্কেই বলেন। গুজরাট হতে দেব না, গুজরাট অত্যন্ত খারাপ জায়গা। যেহেতু সারা দেশের এত রাজ্য রয়েছে
কিন্তু মুখ্যমন্ত্রী যখন বারবার গুজরাট সম্পর্কে, গুজরাট কত খারাপ সেই সম্পর্কে বলার চেষ্টা করেন, তখনও কিন্তু প্রশ্ন ওঠে যে তিনি শুধুমাত্র কেন গুজরাটকেই উদ্দেশ্য করে এত কথা বলেন। ফলে আজকে নরেন্দ্র মোদী গুজরাটের সঙ্গে বাংলার একটা সম্পর্ক তিনিও তুলে ধরার চেষ্টা করলেন। অতীতে বিশেষ করে গুরুজির সঙ্গে এই গুজরাটের সম্পর্ক, সেই সমস্ত বিষয় উল্লেখ করলেন এবং এটাও বোঝালেন যে গুজরাটকে খাটো করে দেখা হচ্ছে, যে গুজরাটিদেরকে বহিরাগত হিসেবে বারবার বলার চেষ্টা হচ্ছে, সেই গুজরাটেরই বেটি তিনি কিন্তু গুরুজির পরিবারে বধূ এসেছিলেন। অর্থাৎ যেন কোথাও একটা স্মরণ করে দেওয়ার চেষ্টা এবং সেই সঙ্গে বলার চেষ্টা যে শুধু গুজরাট নয়, সমস্ত জায়গাতেই কিন্তু গুরুজির যে আদর্শ সেটা কিন্তু বহন করে সবাই চলেন, এরাও বলার চেষ্টা করলেন। এখন এটা তো হচ্ছে যে নরেন্দ্র মোদীর অর্থাৎ দেশের প্রধানমন্ত্রী তার ভাষণ, সেখানে অনেক কথা বলেছেন। আত্মনির্ভর ভারতে গুরুজি অর্থাৎ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের যে অবদান, তার ভাবনা চিন্তা, এই সমস্ত বিষয় তুলে ধরেছেন। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়, যেটা নিয়ে চর্চা হচ্ছে সবথেকে বেশি, সেটা হচ্ছে যে এইরকম একটা অনুষ্ঠান বিশ্বভারতীর, সেখানে কেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখতে পাওয়া গেল না, তিনি কেন সেখানে গেলেন না, এটা নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে এইরকম একটা দিনে তিনি একটা অবশ্য টুইট করেছেন, সেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে সেই টুইটটা তিনি করেছেন বিশ্বভারতীর শুভকামনা করে একটা টুইট কিন্তু তিনি করেছেন। কিন্তু এই ধরনের একটা অনুষ্ঠান, সেখানে তাকে দেখতে পাওয়া যায়নি বা ভার্চুয়ালিও কোনো মিট করতেও আমরা কিন্তু দেখিনি, বরং তার এই না যাওয়াটা নিয়ে বেশি প্রশ্ন উঠছে, আমন্ত্রণ নিমন্ত্রণ এইসব নিয়ে বেশি কথা উঠছে। যদিও আমরা যেটা খবর পাচ্ছি বিশ্বভারতীর সূত্রে যে মুখ্যমন্ত্রীকে যে রীতি মেনে তাকে আমন্ত্রণ করা হয়েছিল, কিন্তু তিনি তা সত্ত্বেও সেখানে আসেননি বা যোগদান করেননি। কিন্তু এই প্রশ্ন যখন রাখা হয়েছিল কিছুক্ষণ আগে, যিনি একেবারে দলের নেতা তৃণমূল কংগ্রেসের, তিনি আজকে একটা সাংবাদিক সম্মেলন করেছেন তৃণমূল ভবনে। সেখানে কি বলেছেন ব্রাত্য বসু, তিনি কি বলেছেন এই সম্পর্কে আমরা সেই বক্তব্য আপনাদেরকে শোনাবো, যে তার অনুপস্থিতি নিয়ে কি বক্তব্য রেখেছেন। আমরা তার বক্তব্য আপনাদেরকে শোনাবো যে ব্রাত্য বসু, তার কাছে যখন প্রশ্নটা রাখা হয় যে সবাই যখন সেখানে গেছেন বা ভার্চুয়ালি মিট করেছেন, তখন কেন রাজ্যের মুখ্যমন্ত্রী হাজির ছিলেন না বা উপস্থিত ছিলেন না। 4ই ডিসেম্বর এই চিঠি এসেছে নবান্নের রাজ্যেতে এবং মমতা বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার, এটা বিশ্বভারতীর মানে চিঠি কি প্রাপ্তি স্বীকার আছে? উপাচার্য সাইন আছে। কার সাইন আছে? উপাচার্য সাইন আছে। উপাচার্য তো মানে উপাচার্য নিজেকেই চিঠি দিয়ে প্রাপ্তি স্বীকার করছেন কি? উপাচার্য তার মানে নিজেকেই চিঠি দিচ্ছেন, নিজেকেই ভাবছেন মুখ্যমন্ত্রী, তারপর সেখানে প্রাপ্তি স্বীকার করে দিচ্ছেন। উপাচার্য সাইন নিয়ে কি করব? পশ্চিমবঙ্গ সরকারের প্রাপ্তি স্বীকার চিঠি দেখান প্লিজ। শুনলেন ব্রাত্য বসু, তিনি পরিষ্কার বললেন, মানে এখানে বুঝিয়ে দিলেন যে রাজ্যের মুখ্যমন্ত্রীকে আমন্ত্রণ করা হয়নি, সেই প্রাপ্তি স্বীকার করা চিঠি করে দেখান তো। অথচ যিনি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী, তিনি দাবি করছেন যে অবশ্যই আমন্ত্রণ করা হয়েছে। কিন্তু ব্রাত্য বসু তিনি একেবারে নিশ্চিতভাবে বললেন যে এরকমভাবে কোনো আমন্ত্রণ করা হয়নি। তবে টুইটে অবশ্যই মুখ্যমন্ত্রী তিনি একটা বার্তা দিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে কে সত্যি কথা বলছেন? ব্রাত্য বসুরা সত্যি কথা বলছেন না বিশ্বভারতীর উপাচার্য যিনি বিদ্যুৎ চক্রবর্তী তিনি সত্যি কথা বলছেন? তাহলে ব্রাত্য বসুর কথা যদি ধরে নেওয়া যায় যে তারা সত্যি কথা বলছেন, তাহলে এটুকু ধরতে হবে যে বিশ্বভারতী মিথ্যা কথা বলছে, বিশ্বভারতীর উপাচার্য মিথ্যা কথা বলছেন। এটাও কি কম কথা? একজন বিশ্বভারতী ওইরকম একটা জায়গা, পবিত্র স্থান, কবিগুরুর সঙ্গে সম্পর্কিত এরকম একটা প্রতিষ্ঠান, তার উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী সত্যি কথা বলছেন না, তার কি আর ওই পদে থাকা উচিত, রাখা উচিত? যিনি মিথ্যা কথা বলবেন ওই পদে বসে, তাকে আর ওই পদে রাখা উচিত? তো মারাত্মক বিষয়। আমরা যদি অন্য কোনো প্রতিষ্ঠান হতো, কোনো পলিটিক্যাল জায়গা হতো, আমরা মানতাম যে এরকম তো চলে, পলিটিক্যাল লোকজন একে অপরের বিরুদ্ধে মিথ্যা কথা বলেন, সেটা নিয়ে আমরা খুব একটা ভাবিত হতাম না। কিন্তু বিষয়টা হচ্ছে যে উপাচার্য এক প্রকার মিথ্যা কথা বলছেন ইনভাইটেশন সম্পর্কে, এটা অন্তত ব্রাত্য বসুদের কথাতে পরিষ্কার। আর যদি তিনি সেটা বলে থাকেন যে না, তিনি সত্যি বলে থাকেন, তাহলে ব্রাত্য বসুরা ঠিক কথা বলছেন না, এটাও একটা বিষয়। এখন যখন আমাদের প্রশ্ন একটাই, যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে অবমাননা করা হয়েছে, কোথাও তার ছবি নিয়ে অবমাননা করা হয়েছে, এইসব যখন প্রশ্ন ওঠে, আমরা দেখি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস হৈ হৈ করে প্রতিবাদে নেমে পড়েন এবং তারা আবারও কর্মসূচি নেবেন, এটা আমরা শুনতেও পাচ্ছি। কিন্তু প্রশ্ন হচ্ছে, যখন এইরকম একটা প্রতিষ্ঠান তার
শতবর্ষ উদযাপন হচ্ছে সেখানেও কি একটা পলিটিক্যাল বাধা হয়ে দাঁড়িয়েছিল, সেই কারণেই কি তিনি যাননি রাজ্যের মুখ্যমন্ত্রী? যদি বিদ্যুৎ চক্রবর্তীর ইনভাইটেশনটা ঠিক হওয়া হয়ে থাকে, উপাচার্যের বক্তব্যটা ঠিক হয়ে থাকে, তাহলে কি তিনি রাজনৈতিক এইরকম একটা যে আমাকে প্রধানমন্ত্রীর বক্তব্য শুনতে হবে বসে বসে, এটা আমার খুব একটা আমার পলিটিক্যাল জায়গাতে খুব একটা সুখকর হবে না, সেই জন্য কি যাননি? যদি ইনভিটেশনটা হয়ে থাকে সেই জন্য কি প্রাপ্তি স্বীকার করে তাদের কাছে পাঠাননি, বা এরকম কিছু একটা হতে পারে, রাজনীতির কারণে যাননি? আর যদি বলেন যে না আমাকে ইনভাইট করা হয়নি, টোটালটাই মিথ্যে কথা বলা হচ্ছে বিশ্বভারতীর তরফ থেকে, তাহলে তো বিশ্বভারতীর বিরুদ্ধে আবার আন্দোলন নামা উচিত রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের। যে রবীন্দ্রনাথের ছবিকে নিয়ে তো যা করার করছে, একজন বিশ্বভারতীর এইরকম পদে বসা মানুষ তিনি মিথ্যে কথা বলবেন? এটা কি অপমান করা হচ্ছে না তার প্রতিষ্ঠানকে? তিনি মিথ্যে কথা বলবেন? তার তো আজকেই তার প্রতিবাদ করা উচিত প্রকাশ্যে। ছবি নিয়ে যখন এত কিছু হচ্ছে, এরকম প্রতিষ্ঠানে দাঁড়িয়ে মিথ্যে কথা বলবেন, প্রতিবাদ হবে না তৃণমূল কংগ্রেসের তরফ থেকে? জোড়াসাঁকোতে বা অন্য কোথাও গিয়ে কর্মসূচি হবে না? শুধু সাংবাদিক সম্মেলনে 2 লাইন বলে দিলেই হয়ে যাবে ব্রাত্য বসুদের? আমি জানি না শুধু এটা ডিফেন্ড করা কিনা, সাফাই দেওয়া কিনা। নিশ্চয়ই আপনারা দর্শক, আপনারাও বিভিন্ন জায়গায় দেখছেন, বুঝছেন সব কিছু, সেই সম্পর্কে আপনাদের যদি কোনো মন্তব্য থাকে আপনারা মন্তব্য অবশ্যই প্রকাশ করবেন। কিন্তু আমরা সবসময় বলার চেষ্টা করি যেন এখন একটু বেশি রবীন্দ্রনাথকে নিয়ে রাজনীতিটা বেশি করা হচ্ছে, তার যে আদর্শ সেটা নিয়ে কীভাবে চলবো। কেউ বলছেন যে এটা আমাদের কবিকে বাইরের লোকেরা এসে অপমান করছে, আবার আমরা বলছি বিশ্বকবি। আমরা দেখেছি কদিন আগেই সুব্রত মুখার্জি সাংবাদিক সম্মেলনে বলেছিলেন যে আমাদের কবিকে বাইরে থেকে লোকেরা এসে অপমান করবে। আমাদের কবি কেন? ওদের বিশ্বকবি, বিশ্বের সবার জন্য তো আমাদের কবি বলার মানে কি? তাহলে আমরাই তো তাকে ঘরে ঢুকিয়ে দিচ্ছি। আবার এখনই আবার তৃণমূল কংগ্রেসের লোকজন বলছেন যে আমাদের এই বাংলার কবিকে এইভাবে খাটো করে দেখা হচ্ছে, তার অবদান সম্পর্কে বেশি করে কিছু বলা হচ্ছে না। এইভাবে যে একটা বলা যায় দুরকম বক্তব্য উঠে আসছে, সেটা নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন। এবং আজকে আর একটা কথা ব্রাত্য বসু বলেছেন সাংবাদিক সম্মেলনে, যে একটা ভুল বক্তব্য রেখেছেন নরেন্দ্র মোদী। বলেছেন সত্যেন্দ্রনাথ ঠাকুরকে রবীন্দ্রনাথ ঠাকুরের বড় ভাই, আসলে তিনি ছিলেন মেজদা, এরকম একটা বলার চেষ্টা করেছেন ব্রাত্য বসু। আমি জানি না ব্রাত্য বসু যেভাবে ভাবছেন, যেভাবে বললেন, আমি শুধু একটা ভাবনা বলি, তিনি বড় ভাই বলেছেন। মেজো ভাই মেজদা মানে তিনি তার থেকে তো বড় ভাই, সবচেয়ে বড় ভাই তো বলেননি, সবার থেকে বড় বড়দা তো এইরকম উচ্চারণ করেননি, বলেছেন বড় ভাই। সবচেয়ে বড় ভাই বললে আমরা জানি যে সবার থেকে বড় ভাই, এটা সবাই বড়, রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে সবাই বড়। তো বড় ভাই এটাকে নিয়ে বড় ভাই আর বড়দা দুটো তো এক জিনিস না। সবচেয়ে বড় ভাই তো না, সবাই তো বড় ভাই, তার থেকে সবাই বড়। আমি জানি না এটাকে নিয়ে উনি বলেছেন যে কি করে এটা বললেন, বড় মেজদাকে বড় ভাই কেন বললেন, এই নিয়ে প্রশ্ন তুলেছেন ব্রাত্য বসু। দর্শক আপনারা কি বলবেন নিশ্চয়ই কমেন্ট করবেন, কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে।